রাজ্যের 18টি একলব্য বিদ্যালয় স্থাপন হচ্ছে। আগরতলা থেকে চম্পকনগর থেকে তেলিয়ামুড়া জাতীয় সড়কে করা হচ্ছে 4 লাইন। এমনটাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা বিপ্লব কুমার দেব। খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার প্রায় 6 কোটি টাকা ব্যয়ে দ্বিতল বিশিষ্ট নতুন পাকা ভবন আজ উদ্বোধন হলো মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হাত ধরে। বুধবার এই নবনির্মিত দ্বিতল পাকা ভবনের দ্বার উদ্ঘাটন করতে তেলিয়ামুড়ায় এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বুধবার এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে খোয়াই জেলা ভিত্তিক বিজ্ঞান মেলা ও তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নবনির্মিত পাকা ভবনের দ্বার উদ্ঘাটন করা হয়। এদিনের এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক তথা তেলিয়ামুড়া বিধায়িকা কল্যাণী রায়, কল্যাণপুর প্রমোদনগর কেন্দ্রের বিধায়ক পিনাকি দাস চৌধুরী, কৃষ্ণপুর কেন্দ্রের বিধায়ক ডক্টর অতুল দেববর্মা, শিক্ষা দপ্তরের আধিকারিক চাঁদনী চন্দা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রণয় দেববর্মা সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এই দিনের এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আলোচনা করতে গিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধী দলনেতা মানিক সরকারের সমালোচনায় মুখর হন। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের বিরোধী দল সিপিআইএম চক্রান্ত করে শাসক দলের বদনাম করার উদ্দেশ্যে ভুল প্রচার করছেন। বিরোধী দলনেতা মানিক সরকার সহ সিপিআইএম প্রচার করছে বিপ্লব কুমার দেবের নেতৃত্বে বিজেপি সরকার রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে বেসরকারীকরণ করে দিচ্ছে। এই ব্যাপার নিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি বলেন, রাজ্যে বামফ্রন্টের সময়কালের 4টি একলব্য বিদ্যালয় ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে বিপ্লব কুমার দেবের নেতৃত্বে বিজেপি সরকারের শাসনকালে 18টি একলব্য বিদ্যালয় গড়ে তোলা হচ্ছে। নবোদয় বিদ্যালয়ের সংখ্যাও বাড়ানো হয়েছে। তাছাড়াও মুখ্যমন্ত্রী বলেন, কৃষকদের আয়ের পরিধি বর্তমানে আগের তুলনায় অনেক বৃদ্ধি হয়েছে। আগের কৃষকরা হতদরিদ্র ছিল, কিন্তু বর্তমানে বিজেপি জোট সরকারের সময়কালে কৃষকরা স্বাবলম্বী ও আত্মনির্ভর। কৃষকরা অন্নদাতা আত্মনির্ভর হয়ে উঠবে, এটাই স্বাভাবিক। তাছাড়া রাজ্যের মুখ্যমন্ত্রী ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ উজ্জ্বল করার লক্ষ্যে তিনি বিভিন্ন উদ্বুদ্ধমূলক ভাষণ রাখেন। তবে এদিন মুখ্যমন্ত্রীর এই অনুষ্ঠানকে কেন্দ্র করে মহকুমার সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে গেলে সৌজন্যমূলকভাবে তাদের বসার জায়গাটুকুও প্রদান করার প্রয়োজন মনে করেনি বিদ্যালয় কর্তৃপক্ষ সহ অনুষ্ঠান পরিচালন কমিটি। সুন্দর বিল্ডিং এ বসবে, পড়াশোনা করবে, আর তার সঙ্গে সঙ্গে মিষ্টি মুখ হওয়া উচিত। মিষ্টি মুখ করার জন্য টফি বিতরণ, মানে এখানে তো যেটা চকলেটই বলে সেটা বিতরণ করা। বন্ধুরা, 2018 থেকে সরকার পথ চলা শুরু করেছে। যারা এই রাজ্যকে দীর্ঘদিন চালিয়েছেন, যারা এই রাজ্যের ভাগ্য নির্ধারণ করতেন, একসময় যারা মেনে নিয়েছেন ত্রিপুরার মানুষের বিধাতা ওনারে, বাস্তবে 2018-তে ত্রিপুরার মানুষ তার জবাব দিয়েছে। বন্ধুরা, কাজ করা শুরু করেছি আমরা, সবকিছু করে দিয়েছি বলি না, কিন্তু যেটা হচ্ছে এটা বাধা, মানে বিশ্বাসের সঙ্গে বলতে পারি, যেটা হচ্ছে সেটা ত্রিপুরাতে কোনো সময় কেউ করতে পারেনি। কারণ কি, তাদের মানসিকতাই ছিল না। ত্রিপুরাকে নতুন দিশা দেওয়া, ত্রিপুরার স্বাভিমানিক মানুষ তৈরি হোক, নজওয়ান ছেলে মেয়েদের আত্মনির্ভর মানসিকতা হোক, পরনির্ভর মানসিকতা থেকে বেরিয়ে আসা, এই কোনটার মধ্যেই যারা আগে ত্রিপুরার মানুষের ভাগ্য নির্ধারণ করতেন তাদের রুচি ছিল না। তাহলে এতদিন যাবৎ ক্রমাগত সরকার চালিয়েছেন, তো এনসিআরটি সিলেবাস ত্রিপুরাতে কেন আসছে না? ত্রিপুরাতে বড় মাত্রায় সরকারি ইংলিশ মিডিয়াম স্কুল কেন হলো না? ত্রিপুরাতে একলব্য বিদ্যালয় শুধু 4টি কেন ছিল, এখন কিভাবে 18টি হয়ে যাচ্ছে? ত্রিপুরাতে আরো অনেকগুলো নবোদয় বিদ্যালয় কিভাবে আসলো?
ত্রিপুরাতে সবচেয়ে বড় যে এডুকেশন ডিপার্টমেন্টে যে ঐতিহাসিক পরিবর্তন হতে চলছে, তার ভাগিদার এই স্কুল হবে। যে 100 স্কুল একযুগে মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণা করেছেন এবং কাজও শুরু হয়ে গেছে, বিদ্যাজ্যোতি কার্যক্রমের মাধ্যমে 100 সরকারি স্কুল 500 কোটি টাকার উপর খরচা করে সেগুলোকে সিবিএসই স্কুলে পরিণত করা। কেউ যদি ভাবে এটা সহজ কাজ, তো তাদেরকে আমি জিজ্ঞাসা করব যে আগে কেন করতে পারেননি? করাটা তার দূরের কথা, বিদ্যাজ্যোতি স্কিম ঘোষণা করার পর উল্টো প্রেস কনফারেন্স করে পুরনো মুখ্যমন্ত্রী বলছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী, যে বিপ্লবদের প্রাইভেটাইজেশন করে দিচ্ছে বিদ্যাজ্যোতির নামে সমস্ত স্কুল। 100 স্কুল আমাদের, আমরা বানিয়েছিলাম, আমরা তৈরি করেছি, আপনারা কি তৈরি করেছেন আমি দেখি, আমরা কি তৈরি করেছি দেখেন আপনি। আমি বলি না আপনি তৈরি করেননি, আপনার তৈরি আর আমাদের তৈরির মধ্যে তফাৎ রয়েছে। আপনারা যে তৈরি করেছেন সামনে বিল্ডিং গুলি আমি দেখছি, আমরা যে তৈরি করছি এই বিল্ডিংটা আমি দেখি, দুইটার মধ্যে তফাৎ বিপ্লবদের বুঝে নরেন্দ্র মোদী বুঝে। এখানে বড় মাত্রায় ছোট ছোট ছাত্রছাত্রী ভাই বোনেরা এবং শিশুরাও আছেন। তো আমি দেখি, তো যখন প্রথম থেকেই ভাষণ শুরু হয়েছে, প্রধান শিক্ষক মহাশয় স্বাগত করেছেন, তো দেখি সামনে যে বসে আছে ছোট ছোট বাচ্চাগুলো, তো খুব হাততালি দেয়, মানে ট্রেনিং দেওয়া হয়েছে। ভাষণ শেষ হলে কেউ হাততালি দিলে নগরকে শব্দ হয়, তো এই ট্রেনিং দেয়। কারণ ভাষণে ছোট শিশুদের কতটা অ্যাট্রাকশন আছে সে বিষয়ে আমারও সন্দেহ আছে, কারণ আমিও তো শিশু ছিলাম। তো আমরা স্কুলে কোনো কার্যক্রম হলে চকলেট কখন দেবে, বিস্কিট কে দেবে, কোন দিদিমণি বিস্কিট দেবে তার আশপাশে থাকা। তো যারা এখানে ছোট ছোট শিশু বাচ্চা আছে, ছাত্রছাত্রী, আমি এই অঞ্চলে লোকপ্রিয় বিধায়িকা কল্যাণী রায় মহোদয়কে বলবো, এডুকেশন দপ্তরের 2টি ডাইরেক্টর আছে, তো আগের বার এই ধরনের কার্যক্রম করলে যেখানে ছোট ছোট শিশুরা থাকে ক্লাস 9 এন্ড অ্যাবাভ তো ঠিক আছে, তো টফি নিয়ে আসা, চকলেট নিয়ে আসা, ও তাদেরকে দেওয়া। চকলেট আনায় কি নেই? চকলেট লাগবে? হ্যাঁ, যার যার লাগবে হাত তুলো দেখি। চকলেটটা লাগবে, চকলেট টফি, হাত তুলো। যে যে হাত তুলো সে পাবে, যে হাত তুলবে না পাবে না। নাগরতলা আপনারা দেখেছেন ফ্লাইওভার তৈরি হয়েছিল, একটাই ত্রিপুরাতে ফ্লাইওভার আছে, ওনারাই তৈরি করেছেন আমি তো বলি। কিন্তু ফ্লাইওভার তৈরি করার সময় বাড়িঘর যখন ভাঙা শুরু করেছিলেন, এই আন্দোলনকারীরা কত আন্দোলন সামনে পড়েছিলেন আমি দেখেছি। রাস্তা রাস্তা আন্দোলন, পুলিশের সঙ্গে সংঘর্ষ, কমিটি গঠন, তাদের লোকই বিরোধ করছে, কারণ আন্দোলন শিখিয়েছে। আজকে আমাদের সরকার আগরতলার আধুনিকতম এয়ারপোর্ট ও তারপর থেকে 4 লেন রোড করার জন্য পুরো 6 কিলোমিটার বাজার, বাড়ি ঘর সব আমরা একবার করেছি। বাড়ি ঘর ভাঙা পড়েছে, একটি মানুষ আন্দোলন করেনি, একটি মানুষ ত্রিপুরা সরকারের বিরোধ করেনি। এটা ত্রিপুরার পরিবর্তন হয়েছে। কারণ কি, বরজেলার মানুষ, উষা বাজারের মানুষ, এয়ারপোর্ট সিঙ্গারমানের মানুষ বুঝে গিয়েছে আমার বাড়ি ভাঙা পড়ো, কিন্তু রাস্তা চড়া হবে। কারণ কি, আগরতলায় সুন্দর এয়ারপোর্ট থেকে যখন 4 লেন রোড দিয়ে চারিদিকে সুন্দর গাছ যাত্রা এবং সুন্দরভাবে রোড তৈরি হয়ে যাবে, তো 6 কিলোমিটার ধরে মানুষ নতুন অনুভব করবে। আর
আমাদের যে বাড়ি ঘর রয়েছে তার আমূল পরিবর্তন হয়েছে, তার জীবনশৈলীর পরিবর্তন হয়েছে, মানুষ এখন ভবিষ্যৎ দেখা শুরু করেছে। এ সরকার 50 বছর পূর্তি হয়েছে পুরনো রাজ্যের। ত্রিপুরার মানুষ কোনোদিন কল্পনা করেনি যে 1 বছরের বেশি বাজেট হতে পারে, কল্পনা হতে পারে সরকার। 2047 পর্যন্ত কি করবে আগামী 25 বছরে এই ত্রিপুরা সরকার রূপরেখা তৈরি করে ত্রিপুরাবাসীর সামনে পেশ করে দিয়েছে যে আগামী 25 বছর সেটা ত্রিপুরা সরকার করবে। আপনার ছেলে মেয়ে সেই হিসাবে তৈরি হব। আগে মা বাবারা জানতো না তার ছেলে মেয়েকে কোন দিশাতে নিয়ে যাবে, নির্ণয় করতে পারতো না, কারণ কি তার কাছে কোনো দিশা ছিল না। এখন যখন 25 বছরের রূপরেখা একবার দেখে নেবে, পড়ে নেবে, তো ছেলেকে বলবে ইনফ্রাস্ট্রাকচারে এই কাজ হবে, তুমি সিভিল ইঞ্জিনিয়ার হয়ে পড়ো, চাকরি পেয়ে যাবে, রোজগার করতে পারবে। এগ্রিকালচারে এই করতে আছে, তুমি এগ্রি পিএইচডি করে এটা করো। মেয়েকে বলবে যে ত্রিপুরাতে মেডিকেল হাব হচ্ছে, এই তৈরি হচ্ছে, তুমি গাইনি ডক্টর হয়ে যাও। ছেলেকে বলবে যে তুমি বড় কন্ট্রাক্টর হয়ে যাও, কারণ কি কনস্ট্রাকশন হবে, প্রচুর রোজগার করতে পারবে। লজিস্টিক হাব হচ্ছে, তো কন্টেনার কিনে রাখো, রোজগার করতে পারবে। আগে ত্রিপুরার মানুষ কি করতো, পার্টি অফিসের সামনে গিয়ে দেখতো কি হবে আগামী দিন, মিছিল হবে। এটা নারী সমিতির মিটিং, এটা একটা মিটিং, এটা করে ত্রিপুরাকে বরবাদ করেছে। আজ ত্রিপুরার নজওয়ান ছেলে মেয়ে মা বাবা 25 বছর যাবত কি হবে তার রূপরেখা নিয়ে তার ছেলে মেয়ের সামনে দাঁড়িয়ে যাবে, কারণ পার্টি অফিসের সামনে গিয়ে ধাক্কা খেতে হবে না কোনো মা বাবার। সেই রাস্তা তৈরি করছেন নরেন্দ্র ভাই মোদী সরকার ত্রিপুরা। আমার ত্রিপুরার মানুষ স্বাভিমানী মানুষ, কিন্তু পরশ্রীকাতর মানসিকতা বানিয়ে রেখেছিল, পরনির্ভরশীল মানসিকতা তৈরি করে রেখেছে। আজকে ত্রিপুরার কৃষক স্বনির্ভর কৃষক হয়ে গেছে, আত্মনির্ভর মানসিকতা হয়েছে। উনি জানেন যে বাকিতে ধান বিক্রি করে মেয়েকে পড়াতে হবে না। 6580 টাকা। করোনার 2 বছর চলে গেছে, লকডাউন কত কষ্ট হয়েছে, তার মধ্যে গরিব কৃষকদের, তাদের ভাষা আমার ভাষা, আত্মনির্ভর কৃষকদের পার ক্যাপিটা পার মান্থ ইনকাম গড়ে ত্রিপুরাতে 11,093 টাকা পৌঁছে গেছে বন্ধু। মানে 11,000 টাকা গড়ে ত্রিপুরার আত্মনির্ভর কৃষকরা রোজগার করে, গ্রামীণ করে, যেখানে গ্রামের মধ্যে থাকে সেই জায়গায় ত্রিপুরা পৌঁছে গেছে। মার্চ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীজি যারা অন্তদয়, প্রাইভেট হাউস, বিপিএল, তাদের মুফত চালের ব্যবস্থা করেছে। করোনার সময় এরা আমাকে বদনাম করছিল, বিপ্লব দে মানুষকে না খাইয়ে মারছে। আরে আমি আপনাদেরকে বলছি, যদি হিম্মত থেকে এক ব্যক্তি ত্রিপুরা বের করে দিন যে না খেয়ে করোনার সময় রয়েছে ত্রিপুরা রাজ্যের মধ্যে, এক ব্যক্তি বের করতে পারবেন না। কারণ কি আমরা ইপিডিএস লাগু করেছি, অনলাইনের মাধ্যমে রেশনিং এর ব্যবস্থা করেছি, আমার কাছে ডেটা আছে, কে তুলেছে কে তুলে না বিপ্লব দেবের কাছে পৌঁছে যায় সন্ধ্যার সময়। আপনাদের কাছে ডেটা ছিল না, কারণ অনলাইনের ব্যবস্থা আপনারা করেননি। চুরি করার জন্য, ডাকাতি করার জন্য অনলাইনে যখন ইপিডিএস চালু করছে, বিধানসভায় বিরোধ করছিল যে অনলাইন কেন করছেন, এটা তো গরিব মানুষের লোকসান হয়ে যাবে। অনলাইনে গরিব মানুষের লোকসান হয়, অনলাইন করলে কমিশন বাণিজ্যটা বন্ধ হয়ে যাবে, আর এর রেশন অন্যকে বিক্রি করতে পারবে না, চুরি করতে পারবে না। কারণ কি, যখন ইপিডিএস লাগু করা হয়েছে তখন রেটিনার মাধ্যমে হাতের যে ছাপ থাকবে, আধার কার্ড লিঙ্ক করে দেওয়া হয়েছে, একের রেশন অন্যে তুলতে পারবে না। তারপর আরেকটা কাজ করে দিয়েছি, 1 কার্ড 1 রেশন লাগু করে দিয়েছি। যদি এই রেশন ডিলার না দেয় তো আগরতলার ডিলারশিপের কাছ থেকে গিয়ে চাউল উঠাতে পারবে,
তামিলনাড়ু থেকে উঠাতে পারবে, তার ব্যবস্থা ত্রিপুরা সরকার ওয়ান কার্ড ওয়ান রেশনের মাধ্যমে করে দিয়েছে, পুরনো সরকার করেনি। রেশন কি পেত আগে? কি পেত? চাও এবং ক্যাপসুল লাল চাও, এটা দিলে মানুষ মরে যাবে। কেরোসিন, লবণ, আর পূজা পালির সময় সুজি, আটা, ময়দা পাওয়া যেত, একসময় তো পাম অয়েল দিত। আজকে রেশন শপে কি কি পাওয়া যায়? চাউল পাওয়া যায়, চিনি পাওয়া যায়, লবণ পাওয়া যায়, সরষের তেল পাওয়া যায়, মশলা পাওয়া যায়, আটা পাওয়া যায়, ময়দা, সুজি, সোয়াবিন, কেরোসিন, লবণ, সাবান। আবার সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে আমার দিদিরা যে জিনিসপত্র তৈরি করে নোটিফিকেশন করে দিয়েছি, ওনারা সরকারি রেশন শপের মধ্যে তাদের তৈরি জিনিসপত্র বিক্রি করার অধিকার রয়েছে, সেখানে বিক্রি করতে পারবে, সেই বিষয়ে সরকার কাজ করেছে। আবার চা পাতাও পাওয়া যায়, আগে 3-4 আইটেমের বেশি পাওয়া যেত না বন্ধুরা। তারপরে বলে কি দিয়েছে, কি পেয়েছি বন্ধুরা, যখন বলা শুরু করবো শেষ হবে না, কিন্তু এতে ত্রিপুরার মানুষের সবকিছু হয়ে গেছে, আমি সেটা করি না। একদিকে রেশন ব্যবস্থা, অন্যদিকে শিক্ষা ব্যবস্থা, আরেকদিকে হেলথ। কেউ হিম্মত ছিল দিদি সরকারি হসপিটালের মধ্যে ওপেন হার্ট সার্জারি করার? কেউ কল্পনা করেছিল তেলিয়ামুড়া কোনো মাসি এখানে কোন স্কুলের শিক্ষক বলতে পারে যে কল্পনা করেছিল যে জীবিত ওপেন হার্ট সার্জারি করে দেবে? লোক মেনে নিয়েছিল ওপেন হার্ট সার্জারি তো প্রাইভেট হসপিটাল হতে পারে, সরকারি হসপিটালে সরকারি ডাক্তাররা করতে পারে না। আজ জীবিত আগরতলাতে ওপেন হার্ট সার্জারি করে দিয়েছে, বাইপাস সার্জারি করেছে, অর্থোস্কোপি সার্জারি করে দিয়েছে। মানে হাঁটুর মধ্যে চলতে পারে না লিকুইড দিয়ে, সেই সার্জারি করতে 3.5 থেকে 4 লাখ টাকা খরচা হতো। ওপেনার সার্জারি করতে 5 থেকে 7 লাখ টাকা বাইরে গিয়ে খরচা হতো। বাইপাস সার্জারি করতে 3.5 থেকে 5.5 লাখ টাকা খরচা হতো। আজকে ত্রিপুরা রাজ্যে জিবি হসপিটালে এগুলো হয়ে যায়। আর নিউরো সার্জারি তো অনেক আগে থেকে শুরুয়াত হয়ে গেছে বন্ধু। এগুলো আগে কেন হয়নি? এই ডাক্তাররা কি এখানে ছিলেন না? ভারতের ভূখণ্ডে ছিলেন না? যিনি ওপেন হার্ট সার্জারি করেছেন এ তো ত্রিপুরার ছেলে। ত্রিপুরা তাদের উৎপাতে কলকাতা চলে গেছিলেন গ্রামীণ হসপিটালে। আমি তাকে বলে এখানে নিয়ে এসেছি, আপনি তো ওখানে অনেক পয়সা রোজগার করেন, একবার ত্রিপুরা আসেন মাতৃভূমিতে। উনি এসেছেন, কনক নারায়ণ ভট্টাচার্য এসে ওনার টিম নিয়ে ত্রিপুরার ছেলে মেয়েদেরকে নিয়ে ওপেন হার্ট সার্জারি করে দেখিয়ে গিয়েছেন ত্রিপুরার ছেলেরা পারে। ত্রিপুরার মানুষ কোনদিন কল্পনা করেছিল গরিব মানুষ আমার ছেলেকে মেয়েকে সিবিএসই স্কুলে পড়াতে পারবো? আছে কোন ব্যক্তি স্বপ্ন কল্পনা করেনি যে অন্তত পরিবার আমি কোথা থেকে সিবিএসই স্কুলে পড়াবো? সিবিএসই তো প্রাইভেট স্কুল হয়, বনাদি স্কুল, সেখানে অফিসার পয়সাওয়ালা তাদের ছেলে মেয়ে পড়তে পারে। যখন ব্যবস্থা করে দিয়েছি, আর পুরো ভারতবর্ষের মধ্যে কোন রাজ্যে একসঙ্গে এতগুলো সরকারি স্কুল, সিবিএসই স্কুল আমার জানা মতো হয়নি, রেকর্ড হয়েছে। ত্রিপুরার ছেলে মেয়ের ভবিষ্যৎ এক নতুন দিশাতে যাবে, স্কুলগুলি নিয়ে যাবে। তা বলছে এই সবগুলো তো প্রাইভেটাইজেশন করে দিচ্ছে। বিভ্রান্ত করা মানুষকে, মিথ্যে কথা বলা, মিথ্যা বিভ্রান্ত করে ত্রিপুরাতে দীর্ঘকাল বসেছিল। 2018-তে তার পরিসমাপ্তি হয়েছে। তার কারণে আজকে 100 বিদ্যাজ্যোতি স্কুল, আর এখানে দুটি তেলিয়ামুড়াতে স্কুল দেওয়া হয়েছে, এটাও দেওয়া হয়েছে, আরেকটাও দেওয়া হয়েছে। আর ত্রিপুরা সরকারকে বদনাম করা হচ্ছে, নরেন্দ্র ভাই মোদীকে বদনাম করা হচ্ছে যে মোদী এসে বিপ্লবদেরকে যেসব প্রাইভেটাইজেশন করে দিয়েছে। মানে ত্রিপুরার মানুষের ভালো চায় না।
আমি বলি না কাজ শুরু করেননি আপনারা, আপনারা রোড তৈরি করেছিলেন, আমরাও রোড তৈরি করি ন্যাশনাল হাইওয়ে। দুইটার মধ্যে তফাৎ ত্রিপুরার মানুষ বলছে। এই আসাম আগরতলা রোড আমি তৈরি করিনি, অনেক আগেই তৈরি হয়েছিল। আমার আগে ক্রমাগত তাদের 25 বছরের সরকার ছিল। আজকে যেভাবে রোডের মেইনটেনেন্স হয়, যেভাবে রোড তৈরি হয়, আগে এই রোডটা ছিল তেলেমুড়াবাসী, এবং কিছুদিনের মধ্যে দ্বিতীয় তৈরি হচ্ছে। প্রথম দফায় আগরতলা থেকে চম্পকনগর থেকে তেলেমুড়া পর্যন্ত 4 লেন রোড হবে। যে রোড আছে তার 4 গুণা চওড়া রোড 2022-এর মধ্যে তৈরি করে দেব। আপনারা রোড বানিয়েছেন, মোদিও রোড বানাবে। তখন আগরতলা থেকে 27 থেকে 28 মিনিটে তেলেমুড়া পৌঁছে যাবেন আপনারা। 27 থেকে 28 মিনিট সময় পাবেন বন্ধুরা। সময়কে কপাল বলি, ভাগ্য বলি, সেই সময়কে ধরতে হয়। তার জন্য যত কম সময়ে কার্য সম্পাদন করা যায়, তবেই সে নরেন্দ্র মোদী হয়ে যায়। কাজ তো সবাই করে। আমি দেখেছি পুরনো সরকারের কাজের নমুনা। অমরপুরে কোর্ট বিল্ডিং ইনগ্রেশন আমি করেছি, চিফ জাস্টিস করেছিলেন। আমি বললাম মাত্র 2 তলা বিল্ডিং, এটার কাজটা কবে থেকে শুরু হয়েছিল? স্যার 2013 থেকে। 2013-তে শুরু হয়েছিল, ওর উদ্ঘাটন দিয়ে আমি 21-এর লাস্টে করছি। হিসাব করুন কত বছর লেগেছে একটা 2 তলা বিল্ডিং করতে। কাজ করেছে 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 8 বছর পর একটা 1.5 তলা বিল্ডিং। 8 বছর।